আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে আশেপাশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আপনাদের সবার দোয়ায় আমিও আমার পরিবার বেশ ভালো আছি। আমি ২ মেয়েকে স্কুল থেকে এনে এবং পরীক্ষার সেন্টার থেকে এনে একদম বেলা ১:৩০টার সময় রান্নাঘরে ঢুকেছি। আসলে যেদিন ডিউটি থাকে সেদিন সকাল থেকেই আমি ওদেরকে নিয়ে ঘুরতে থাকি। সকালের দিকে আমার রান্নাটা হয় না। সেই রান্নায় আসতে, আসতে ১:৩০ পৌনে ২টো হয়েই যায়। তো ভাবলাম আজকে যখন রান্নাঘরে ঢুকেছি, দুদিকে দুটো তরকারি করে ফেলি আর সেই সাথে রান্নাঘরটাও একই সাথে পরিষ্কার করে ফেলি। আর এই কাজগুলো করতে, করতে আপনাদের সাথে খানিকটা গল্পও করব। আজকে ছোট, ছোট যে রান্নাগুলো যেমন শাক ভাজি, একটু ডাল, এই রান্নাগুলো আমি সকালেই করে ফেলেছি ৭টা ৭:৩০টার দিকে। সেগুলো অফ ক্যামেরায় করা হয়েছে। আর অন ক্যামেরায় এখন আমি একটু রুই মাছ রান্না করছি ঝিঙ্গা দিয়ে। রুই মাছের পাতলা ঝোল করব আর সেই সাথে একটা মুরগি কষিয়ে নিব। তো এগুলোর রেসিপি আসলে আমি এতবার আপনাদের সাথে গল্প করতে, করতে দেখিয়েছি যে এগুলো রেসিপি শেয়ার করবার কোনো দরকার নেই। আর আমার আপু ভাইয়ারা আমার থেকে অনেক ভালো রান্না জানেন। তো যেই কারণে আমি সেভাবে কখনোই রেসিপি শেয়ার করি না। তবে গল্প করতে আমি বরাবরই খুব পছন্দ করি। এই পাশে প্রথমেই আমি একটু মাছের তরকারিটা বসিয়ে দিচ্ছি। এখানে মশলাটা কষিয়ে নিয়ে আবার একটু পানি দিয়েছি। ভালোভাবে মশলাটা কষে গেলে এখানে আমি মাছগুলো দিয়ে দিব। মাছটা ভালো করে কষে গেলে তারপর সেখানে সবজি অ্যাড করে দেব। আমার এই রান্নাটা মোটামুটি আমার পুরনো দর্শকরা জানেন, আমি মাছ ভেজে খাই না। এভাবে কষিয়ে নিয়ে তারপরে খাই। আর অন্যদিকে একটু মুরগিও বসাবো। রান্না হতে থাকুক, চলুন আজকের একটা অন্যরকম টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলি। ভালো বউ হওয়া কি এত সহজ? বৌমা কি সবসময় শাশুড়ির কাছে খুব আদরের বিষয়? কিংবা সব শাশুড়ি কি খারাপ? শাশুড়ি কি কখনোই বউকে মেয়ে ভাবে না? কিংবা বউ কি কখনো শাশুড়িকে মা ভাবতে পারে না? এই প্রশ্নগুলো বর্তমানে খুব ভাইরাল প্রশ্ন হয়ে ফেসবুকে ঘুরপাক খাচ্ছে একটা ঘটনার প্রেক্ষিতে। আমি সেই ঘটনাকে সাইডে সরিয়ে রাখছি। আমার কিছু প্রশ্ন আপনাদের সাথে। ওই ঘটনাটার বিভিন্ন পর্যালোচনা করছে রোকসানা তার মতন করে। আমি ওর আলোচনাগুলো শুনছি, মনোযোগ দিয়ে শুনছি, বোঝার চেষ্টা করছি। আসলে আমাদের মানুষদের মানসিকতার বিভিন্ন রকম পর্যায় আছে। আমি আমার ১৮ বছর বয়সে যে জিনিসটা ভাবতাম, ২৮ বছর বয়সে সেই জিনিসটা ভাবতাম না। আবার ২৮ বছর বয়সে যেটা ভাবতাম, ৩৮ বছর বয়সে এসে আমার সেখানে অনেক বেশি স্থিরতা যোগ হয়েছে। আমি সেই অস্থির আমি থেকে স্থির আমি হওয়া শুরু করেছি। আবার হয়তো যখন ৪৮ বছর বয়স হবে, তখন আমি আরও বেশি সুস্থির হব। আমার সেই চঞ্চলতা থাকবে না, ডিসিশন নিতে হয়তোবা আমি আরও বেশি এক্সপেরিয়েন্সড হব। আসলে যখনই একটা মেয়ে ২২ কিংবা ২৪ বছরের একটা মেয়ে বিয়ে হয়, তখন সে স্থির থাকে না। তার সেই চঞ্চল মনটা সংসারের সাথে খাপ খাইয়ে নিতে অনেক কঠিন হয়। আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স বলি, আমার যখন বিয়ে হয়েছে তখন আমার ২৪ বছর সামথিং মাস ছিল। তো সেই সময়টাও আমার খুব বিরক্ত লাগতো যখন ভাবতাম সকালবেলা উঠে আমার হাসব্যান্ডকে আমার নাস্তা দিতে হবে, রান্না কী করব সেটা ভাবতে হবে। আমার তখন মনে হতো ধুর ঘোড়ার ডিম, তার থেকে আমার ইউনিভার্সিটির জীবনটাই ভালো ছিল। ঘুম থেকে উঠেই নাস্তা খেয়ে চলে যেতাম ফ্রেন্ডদের সাথে আড্ডা, পড়াশোনা, লাইব্রেরিতে পড়াশোনা, তারপরে বাইরে এসে মামার টং দোকানে চা, সিঙ্গারা খাওয়া। তো আমি তখনই নিজেকে ভীষণ আমার অসহায় মনে হতো। মনে হতো কী চাপিয়ে দিল আমার উপরে। ২৪ বছর বয়সটা কিন্তু একেবারে খারাপ না। একটা মেয়ে সংসারী হওয়ার জন্য এই বয়সটা যথেষ্ট ভালো। কিন্তু আমি কিন্তু সেই বয়সেও দায়িত্বটা নেইনি। আমার কিন্তু ভালো লাগেনি দায়িত্ব নিতে। সেই সময় আমার পাশে এসে দাঁড়িয়েছেন আমার শাশুড়ি এবং আমার মা। দুজনই আমাকে ছেড়ে দিয়েছেন, চাপিয়ে দেননি। আমার শাশুড়ি চেষ্টা করেছেন আমাকে বুঝতে। কোনো কিছু চাপ দেননি। উনি যতদিন আমার কাছে থাকতেন, রান্নার পুরো দায়িত্বটা উনার কাছে আমি ছেড়ে দিতাম। আমি কখনোই রান্নাঘরে যেতাম না। আমার ভালো লাগতো না। উনিও কোনো চাপ আমাকে দিতেন না। এভাবে ১.৫-২ বছর সময় আমার লেগেছে অন্তত নিজের সংসারে থিতু হতে, মনোনিবেশ করতে। এই স্পেসটুকু আমার শাশুড়ি আমাকে দিয়েছেন বলেই হয়তো পেরেছি। হ্যাঁ, আমার উপরে আমার অনেক দায়িত্ব ছিল। আমার ৩ টা দেবর ছিল, আমার দেবরদের পড়াশোনা ছিল, তারা আমার কাছে থাকতো। তো সেই দায়িত্ববোধ থেকে ধীরে, ধীরে আমি নিজেকে রেডি করা শুরু করলাম এবং এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করা শুরু করলাম যে আমার হাসব্যান্ড বাড়ির বড় ছেলে এবং
বড় ভাই হিসাবে অন্য ভাইদের দেখাশোনা সে করবে, অন্য ভাইদের পাশে সে দাঁড়াবে, এটা তার দায়িত্ব। এবং বড় ভাবি হিসাবে সেই দায়িত্বটা আমাকেও পালন করতে হবে। এই অ্যাকসেপ্টেন্সটা আসতে আমার কিন্তু 2 থেকে 2.5 বছর লেগে গেছে। এটা আমার শাশুড়ি আমার ভিডিওগুলো দেখেন, উনি আজকে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সেই সময়টার কথা ওনারও মনে আছে। আমি অল্পতেই বিরক্ত হতাম, রাগ করতাম, আমার ভালো লাগতো না, কিন্তু তারপরও উনি আমাকে কোনো কিছু নিয়ে জোর করেননি। আমি ধীরে ধীরে সব বুঝতে পেরেছি, শিখতে পেরেছি, অ্যাকসেপ্ট করে নিতে পেরেছি। এই যে একটা সময় গেল আমার লাইফের 2 থেকে 2.5, এই সময়টার মধ্যে যদি উনিও আমার উপর বিরক্ত হতেন কিংবা কোনো কিছু জোর করে চাপিয়ে দিতেন, আমি কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করতে পারতাম না। আমার কাছে জিনিসটা আরও বেশি বিরক্তিকর মনে হতো। আরেকজন হচ্ছেন আমার মা। আমার মা কখনোই আমার এই রাগ অভিমানকে প্রশ্রয় দেননি, বরং বুঝিয়েছেন, বলেছেন এটাই নিয়ম, ঘর সংসার করতে গেলে দায়িত্ব নিতে হবে। তুমি আমার বাড়ির বড় মেয়ে, ওই বাড়ির বড় বউ, দায়িত্ব তোমাকে নিতে হবেই। এখন ভালো লাগছে না, কিন্তু কখনো না কখনো তোমাকে নিতে হবে। উনি কখনই আমার সেই রাগ জেদকে প্রশ্রয় দেননি, বুঝিয়েছেন, কখনো কখনো শাসনও করেছেন, আবার বলে পাঠিয়েছেন তোমার সংসার তোমাকে করতে হবে। এই দুজন মানুষের ভীষণ রকম সাপোর্ট ছিল বলেই আমি সালমা আজকে 19 বছর শেষ করে 20 বছরের বিবাহিত জীবনে বড় ভাবি হিসেবে একটা স্বীকৃতি পেয়েছি। এই স্বীকৃতি কিন্তু সহজে হয় না। তো আমার এই কথাগুলো বলার পেছনের ব্যাপারটা হচ্ছে ধৈর্য। আমাদের এই জেনারেশনের বাচ্চাদের ধৈর্যটা অনেক কম, কিংবা আমাদের থেকে একটু ছোট বয়সের যারা, তাদের ধৈর্যটাও অনেক কম। তারা মনে করে কি যে সব কিছু রেডিমেড হবে, আমার সংসার, আমার সব। এই জেনারেশনের ছেলেরা কিংবা মেয়েরা আমার ব্যাপারটার উপরে এত বেশি গুরুত্ব দেয় যে সমাজের প্রতি তাদের দায়িত্ব, সংসারের প্রতি তাদের দায়িত্ব, এগুলো থেকে তারা অনেক দূরে সরে যায়। যে সময়টা ছেলেমেয়েরা অ্যাফেয়ারে থাকে, তারা ভাবে কি এটাই জীবন, আমাদের বিয়ের পরে জীবনটা এমনই চলবে, আমরা একসাথে অফিস করব, অফিস থেকে ফিরে কফি খাবো, বাইরে মুভি দেখব, তারপর ঘুমিয়ে পড়বো, মানে সংসার লাইফে গিয়ে। তারপর যখন একটা বাচ্চা আসে তাদের লাইফে, তখন শুরু হয় মেইন কনফ্লিক্টটা। সেই বাচ্চাটার দায়িত্ব, সেই বাচ্চাটাকে বড় করা, এই বাচ্চাটাকে বড় করতে গিয়েই বাবা মার মধ্যে সমস্যাটা শুরু হয়। বাবা মনে করে যে আমার ওয়াইফ আমাকে আর আগের মতন সময় দিচ্ছে না, ওয়াইফ মনে করে আমার হাজব্যান্ড আমাকে নেগলেক্ট করা শুরু করেছে, আমার বাচ্চা নিয়ে আমি বিজি হয়ে গেছি। দুজনই আলাদা আলাদা স্পেস খুঁজতে শুরু করে। বন্ধুদের সাথে বেশি সময় কাটানোটাকেও যেমন ওয়াইফ ভালোভাবে নিতে পারে না, ঠিক তেমনি করে একটা মেয়ে সারাদিন অফিস করে বাচ্চাকে দেখে তারপর যদি অবেলায় ঘুমিয়ে পড়ে, সেটাও কোনো হাজব্যান্ড হয়তো বা অফিস থেকে এসে তার ওয়াইফকে এভাবে ঘুমিয়ে থাকাটাও পছন্দ করে না। তার কাছে মনে হয় আমার বাচ্চা সারাদিন একা ছিল, এখন আমার ওয়াইফ এসে ঘুমাচ্ছে, বাচ্চা কেন দেখছে না, সব দায়িত্ব কেন আমার মায়ের। আসলে অনেক ছোট ছোট বিষয় থেকেই অনেক বড় এক একটা বিষয় সৃষ্টি হয়। সেখান থেকেই আমাদের সমাজে এত বেশি ডিভোর্স, সেপারেশন, পরকীয়া, মান অভিমান, এই জিনিসগুলো বেড়ে যাচ্ছে। সমাজের এই এই ব্যাধিগুলোকে আমরা কোনোভাবেই ইগনোর করতে পারছি না। দুদিন পর হয়তো আমার মেয়েটারও বিয়ে হবে, এবং আমিও চাবো আমার মেয়েটা তার লাইফে সাকসেসফুল হোক, সে একজন ভালো অফিসার হোক, সে যদি ডাক্তার হয় ভালো ডাক্তার হোক, যদি সে অ্যাডমিনে আসে ভালো অফিসার হোক, সে যাই করুক, ইঞ্জিনিয়ার হলে ভালো ইঞ্জিনিয়ার হোক, সে যদি ভালো অভিনেত্রী হয় তাতেও আমার কোনো সমস্যা নেই। কিন্তু তার কেরিয়ারটাকে যেভাবে আমি প্রায়োরিটি দিচ্ছি, তার শ্বশুরবাড়িতে কিংবা তার হাজব্যান্ড কিংবা তার লাইফ পার্টনার যে সেম প্রায়োরিটি দেবে, এটা মনে করবার কিছু নেই। এবং এই জায়গাগুলোতে যে নতুন কনফ্লিক্টটা তৈরি হচ্ছে, সেটা আসলে আলোচনার মাধ্যমেই সমাধানে আসতে হবে দুপক্ষকে। এটা এমন নয় যে আমি কারো উপর কোনো কিছু চাপিয়ে দিলাম। আমার সংসারে অশান্তির কারণ আমার শাশুড়ি, কিংবা শাশুড়ি বললেন যে আমার ছেলেকে আমার ছেলের বউ ভালোভাবে দেখে না, এটাই অশান্তির কারণ, কিংবা হাজব্যান্ড মনে করছে আমার ওয়াইফ কেন আগের মতন আমাকে সময় দিচ্ছে না, কেন আমার ওয়াইফ সংসারের ব্যাপারে উদাসীন।
এটাও যেমন একটা বিষয়। এই ছোট ছোট বিষয়গুলো থেকেই সমাজে এত বড় বড় বিষয় তৈরি হচ্ছে। আমি আমার ক্ষুদ্র জ্ঞান নিয়ে চেষ্টা করেছি একটা ইম্পর্ট্যান্ট সামাজিক টপিক আপনাদের কাছে তুলে ধরতে। আমি খুব খুশি হব আজকে পুরো ভিডিওটা যদি আপনারা শোনেন এবং তার প্রেক্ষিতে যদি আমাকে ২-৪টা মন্তব্য করে যান, তাহলে আমি সত্যিই ভীষণ খুশি হব। আপনাদের সাথে গল্প করতে করতে অন্যদিকে কিন্তু আমি রান্নাগুলো শেষ করে ফেলেছি। মোটামুটি আমার ১ ঘন্টা লেগেই গেছে দুটো রান্না করতে এবং কিচেনটা ক্লিন করতে। এখন বেলা ২:৩০টা হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি খাবারগুলো টেবিলে দিয়ে গোসলে চলে যাব। গোসল করে এসে নামাজ এবং আদার্স অন্য অনেক কাজ আছে। বিকেলে আবার ছোটো মেয়েটাকে নিয়ে কোচিংয়ে যেতে হবে। তো যে কারণে আমি খুব তাড়াহুড়ার মধ্যে দিয়েই সব কাজ করছি। আমি আজকে চেষ্টা করেছি ছোট আকারে আপনাদের কাছে এই সামাজিক সমস্যাগুলো নিয়ে একটু আলোচনা করতে। কারণ ফেসবুক খুললেই এমন সব নিউজ, এমন সব ঘটনা আমাদের চোখের সামনে আসছে, যেগুলোকে ইগনোর করার চেষ্টা করলেও আমরা করতে পারছি না, আবার যেগুলো আমাদের সমাজেরই একটা অংশ। তো আমরা যদি যার যার জায়গা থেকে এতটুকু সেন্সিবল হয়ে জিনিসগুলোকে নিয়ে ভাবি, তাহলে হয়তো বা আমাদের লাইফে এই জিনিসগুলো হবে না। এবং আমি চাইবো আমার যারা ছোট বোন আছেন আর যারা সংসারে আছেন, একটা বাচ্চা দুটো বাচ্চা, প্লিজ আপনারা আপনাদের নিজেদেরকে সময় দিন, সংসারকে সময় দিন, হাজব্যান্ডকে সময় দিন। নিজস্ব একটা সময় রাখুন নিজের জন্য, বাকি সময় রাখুন অন্যদের জন্য। রিয়েলাইজ করার চেষ্টা করুন, কিছু দায়িত্ব নিন, কিছু দায়িত্ব থেকে সরে আসুন। কারণ যদি বেশি দায়িত্ব নিতে থাকেন, তখন আপনার উপরে দায়িত্ব খালি চাপিয়ে দেওয়া হবে। কাজেই ঠিক কতটুকু দায়িত্ব আপনি নেবেন সেটুকু ডিসিশন নিন, আর কিছু দায়িত্ব থেকে ইচ্ছে করেই নিচে সরে আসুন। সব দায়িত্ব আপনার নেওয়ার দরকার নেই। আর আমার কাছে মনে হয় আগের জেনারেশনের শাশুড়িদের চাইতে এই জেনারেশনের শাশুড়িরা আরও বেশি পজিটিভ মাইন্ডেড। আমি আমার শাশুড়ির ক্ষেত্রে যেটা পেয়েছি যে উনি অনেক বেশি পজিটিভ মাইন্ডেড ছিলেন। আমি কিন্তু একটা সময় রীতিমতন বাংলাদেশের খুব এক কথায় চেনা যায় এরকম একটা টেলিকমিউনিকেশন সেক্টরে কাজ করেছি। তো সেই সময়টা কিন্তু আমার লাইফস্টাইলটা আরেকটু অন্যরকম ছিল। আমার প্রথম বাচ্চাটা তখন আমার কাছে ছিল, আমার সেকেন্ড বাচ্চাটা তখন হয়নি। তো ওই সময়টাতেও কিন্তু আমি রাত্রে ৮টা ৮:৩০টায় বাসায় ফিরতাম অফিস থেকে। আমার শাশুড়ি এই জিনিসগুলোকে খুব পজিটিভলি নিয়েছেন। তিনি আমাকে কাজ করতে দিয়েছেন, ডিস্টার্ব করেননি। তিনি আমাকে কোনো কিছুতেই কোনো ঝামেলা করেননি। তো এই জন্য আমি তার প্রতি এবং আমার শ্বশুরের প্রতি যেরকম থ্যাঙ্কফুল, ঠিক সেই একইভাবে আমি আমার বাবা মার প্রতিও থ্যাঙ্কফুল যে তারা আমাকে বারবার বলেছেন, চাকরিটা করতে থাকো, পিছিয়ে যেও না, ভয় পেও না, কেউ না কেউ তোমার পাশে আমরা আছি, হয় আমি নয় তোমার শাশুড়ি। তো যাই হোক, তাদের সেই হেল্প থেকে আমি বেশ কিছুদিন পর্যন্ত টেলিকমিউনিকেশন সেক্টরে কাজ করতে পেরেছি। তো তারপরেও আবার আমার নিজস্ব একটা ট্রেনিং কোচিং সেন্টার ছিল, সেখানে আমি অনেকগুলো বাচ্চাকে পড়াতাম। তো আমার ভালো একটা সময় কেটেছে ব্যস্ততার মধ্যে দিয়ে। এমনকি আমি ভুটানের মতন জায়গায়ও বিজনেস করেছি। আমি সবসময়ই কোনো না কোনো ইনকাম সোর্সের সাথে জড়িত থাকি। কখনোই আমি বেকার বসে খাই না। কিন্তু এই পুরো ব্যাপারটার পিছনে তাদের সবারই অনেক অনেক অবদান আছে। এমনি আমার এত কিছু হয়নি। তো আজকে অনেক লম্বা সময় জ্ঞানগর্ভ আলোচনা করলাম। যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা প্রার্থনা করছি। যারা প্রথমবারের মতন আমাকে শুনলেন, যদি কোনো জায়গায় আপনাদের মতন বিরোধ থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে গেলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন আমাকে দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।